প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আইসিটি অফিসার মরহুম মাহমুদুর রহমান এলাইজ মাহমুদের জীবননগর আশতলা পাড়ার ভাড়া বাসা থেকে ইংরেজি 19/26 তারিখ সকাল আনুমানিক 9 ঘটিকার সময় জীবননগর থানা পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। উক্ত দিন তার পিতা মৎস্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বাদী হয়ে 4 জনের নামে মামলা করেন, অর্থাৎ মরহুম মাহমুদুর রহমানের স্ত্রী নাসরিন আক্তার ইতি, এবং 2 হচ্ছে ভিকটিমের স্ত্রীর বড় ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 3 হচ্ছে ভিকটিমের শাশুড়ি মোসাম্মদ জাহানারা খাতুন, এবং 4 হচ্ছে ভিকটিমের স্ত্রীর দুলাভাই অর্থাৎ ইতির দুলাভাই নাহিদ হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করে, যার কপি আমরা এই সংবাদ সম্মেলনের কপির সহিত পিছনে দেওয়া আছে। গত 24/6/26 তারিখে মৃত মাহমুদুর রহমানের পিতা এবং মাতা মানবতা ফাউন্ডেশন পলাশপাড়া, বর্তমান যেটা সবুজপাড়া নামে পরিচিত, আমাদের অফিসে হাজির হয়ে ওনারা আইনি সহায়তা চেয়ে আবেদন করেছেন। মামলা দায়ের করা হলেও তাদের মনে নানা রকম প্রশ্ন জন্ম দিয়েছে। সে কারণে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে মৃত মাহমুদুর রহমান এলাইজ মাহমুদের আত্মহত্যার বিষয়ে কিছু অপ্রকাশিত তথ্য তুলে ধরার নিমিত্তে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসাবে আমি অ্যাডভোকেট খন্দকার রদিউল আলম মানিক খন্দকার, ভিকটিমের পিতামাতা, আত্মীয় স্বজন তাদের উপস্থিতিতে আপনারা সম্মানিত সাংবাদিকদের সামনে এই সংবাদ সম্মেলন করছি। উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আপনারা দায়েরকৃত মামলা এবং পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে মাহমুদুর রহমান মাহমুদের আত্মহত্যার বিষয়টি হয়তোবা কিছুটা জানতে পেরেছেন। গত 19/26 মাহমুদুর রহমান মাহমুদের লাশ পুলিশ থানায় নিয়ে গেলেও ভিকটিমের ফ্ল্যাটটি, জীবননগর আশতলার যে ফ্ল্যাটটি, পুলিশ হেফাজতে নেয়নি এবং মৃত্যুর বিষয়টি ভিকটিমের সেই সময় পিতামাতাকেও প্রথমে জানাননি। ফলে আসামিরা ফ্ল্যাটটিতে তালা দিয়ে সহজে পালিয়ে যেতে সুযোগ পেয়েছিল। মৃত্যুর 4 দিন অতিবাহিত হলেও জীবননগর থানা পুলিশ তদন্তের কোনো পদক্ষেপ নিয়েছিলেন না। এই ঘটনাতে জীবননগর থানাতে দায়েরকৃত জিআর 142/26 নম্বর মামলাটিতে তদন্তকারী কর্মকর্তার গাফিলতির কারণে বাদীর আবেদনের প্রেক্ষিতে, অর্থাৎ ভিকটিমের বাবা আতাউর রহমান আমাদের পুলিশ সুপার মহোদয়কে বলার প্রেক্ষিতে মামলাটি বর্তমানে ডিবি চুয়াডাঙ্গার অধীনে ন্যস্ত করেছেন পুলিশ সুপার মহোদয়। ভিকটিম মৃত মাহমুদুর রহমান এলাইজ মাহমুদ ও তার স্ত্রী নাসরিন আক্তার ইতির মধ্যে প্রায় দাম্পত্য কলহ চলত। ইতি তার স্বামীর পিতামাতার সহিত দেখা করিতে দিতে চাইতো না, এমনকি তাদের যে বাড়ি আছে চুয়াডাঙ্গা সবুজপাড়াতে, সেই বাড়িতে যেতে নিষেধ করত। এছাড়া ভিকটিমের পিতামাতাকেও তাদের বাসায় প্রবেশ করতে দিত না, জীবননগরের আশতলার বাসাতেও সেখানেও যেতে দিত না ঠিকমতো। ইতির বড় ভাই, মা এবং দোলাভাই মাঝে মধ্যে জীবননগর আশতলা পাড়ার ভাড়া বাসায় আসতো এবং ইতির কথা শুনে তারা মাহমুদুর রহমান এলাইজ মাহমুদের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। ঘটনার দিন 19/26 সকাল 7:30টার দিকে এবং পরদিন 18/6 এবং পূর্বদিন 18/6/26 তারিখ রাত 10:30টার দিকে সকল আসামি ভিকটিমের সে ঝগড়াঝাটি করে এবং তাকে গলায় দড়ি দিয়ে মরতে পারিস না মর্মে আত্মহত্যার প্ররোচনা দেয়। পরে তাদের অবস্থান করার পাশের রুম থেকে সকাল 9টায় ভিকটিমের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। ইতি ও মাহমুদের সংসারে 4 বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে এবং বর্তমানে ইতি অর্থাৎ মাহমুদুর রহমান মাহমুদের স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা, যেটা মামলাতে উল্লেখ করেছেন বাদী। জীবননগর ভাড়া বাসার প্রতিবেশী, তার সহকর্মী মাহমুদুর রহমানের যারা সহকর্মী চাকরি করছে অফিস স্টাফ ও বন্ধুদের মাধ্যমে
ভিকটিমের পিতামাতা জানতে পেরেছে ইতির গর্ভের সন্তানের বিষয়ে পরপুরুষকেও জড়িত থাকতে পারে এমন সন্দেহ আছে। এটা তার পিতা মাতায় জেনেছে, তার বন্ধু মহলে, অফিস স্টাফদের কাছে এবং এলাকার প্রতিবেশীর কাছে, এবং মাহমুদ জীবদ্দশায় তার নিকট বন্ধু ও সহকর্মীদের কাছে তেমনটি বলেছেন। তার বন্ধুরা এখানে উপস্থিত আছে, আপনারা প্রশ্ন করে জানতে পারবেন। মাহমুদের পরিবার এক্ষেত্রে ধারণা করছেন মাহমুদকে তার স্ত্রী উল্লেখিত আসামিগঞ্জ ছাড়াও সন্দেহভাজন কথিত পরপুরুষ, মানে শোনা যাচ্ছে অন্য কারোর সঙ্গে তার উঠা বসা ছিল, এরকম কথাবার্তা নাকি হয়েছে, তাদের সহায়তায় এমন হতে পারে সে নির্যাতনের ফলে তাকে খুন করে টাঙিয়ে রাখা হতে পারে। আত্মহত্যাটা না হতে পারে, এটা ময়না রিপোর্ট, তদন্ত রিপোর্টে জানা যাবে। উপরে উল্লিখিত সন্দেহের বিষয়গুলি মাথায় রেখে ডিবি চুয়াডাঙ্গা তদন্ত করে সঠিক চার্জশিট দাখিল করবেন এবং আপনারা যারা সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন, সাংবাদিক মহল আছেন, এত বিষয়ে তথ্য সংগ্রহ করে ন্যায় বিচারের পথকে প্রশস্ত করবেন, ভিকটিমের পরিবারের পাশে থাকবেন, সেটাই প্রত্যাশা। এবং এই অপ্রত্যাশিত মূলত দুইটি বিষয়। একটি হচ্ছে মাহমুদের স্ত্রী যে প্রেগনেন্ট, সেটার বিষয়ে ওনারা আশঙ্কা করছেন, বন্ধু মহলে শুনেছেন, প্রতিবেশীর কাছে শুনেছেন, আশঙ্কা করছেন এই বাচ্চাটি মাহমুদের ঔরজাত নাও হতে পারে, না হলে কাহিনী হয়তো অন্যদিকে মোড় নিতে পারে। এই জন্য ওনারা আশঙ্কা করছেন কোনো পরপুরুষ জড়িত থাকলে, আমার ছেলে সহজ সরল ছিল কিন্তু অত সহজে ভেঙে পড়া মানুষ না, আত্মহত্যা করার কথা না, হয়তো তার উপরে নির্যাতন করা হয়েছে। এই দুইটি বিষয়, একটি হচ্ছে তার ইতির গর্ভের সন্তানটি মাহমুদুর রহমান মাহমুদের ঔরজাতে না হওয়ার আশঙ্কা করছেন তার পিতামাতা, আর আশঙ্কা করছেন এলাকায় শুনেছেন ওখানে ইউনিয়ন পরিষদের সচিব সহ অনেকের কাছে ওনারা শুনেছেন, আমি নামের জন্য দিই নাই, যদি তারা আবার পরে অস্বীকার করে কিনা, ওনার কাছে শুনেছি যে পরপুরুষের বিষয়টি বন্ধু মহলও বলেছে যে আমি যতটুকু বুঝি স্ত্রী প্রেগনেন্ট হওয়ার কথা না, মাহমুদ এরকম কথা বন্ধু মহলও বলেছে। আর প্রতিবেশীরা এই বিষয়ে ঝগড়াঝাটি শুনেছেন, বাড়ির মালিকও নাকি এই বিষয়ে অবহিত আছে যে সন্তান আমার না, তুমি প্রেগনেন্ট হলে দিলাম। এই মূলত দুটো নতুন প্রকাশিত তথ্যের কারণে, যেহেতু ইতিমধ্যে বাদীর পক্ষে আমরা ওকালতনামা দাখিল করে বাদীর পক্ষের আমরা আইনজীবী হয়েছি, আমরা আইনি লড়াই লড়ব আপনাদের জ্ঞাতার্থে, এবং যাতে এই অকালে ঝরে যাওয়া এই যুবকটি ন্যায় বিচার পায়, এই জন্য আপনাদের সাহায্য সহায়তা কামনা করছি। কারণ আমরা আইনজীবী হয়তো শুধু কোর্টের সহায়তা দেব, সংস্থা হিসাবে হয়তো পাশে থাকবো, কিন্তু আপনারা সাংবাদিকরা এই দুটি বিষয়ের প্রেক্ষিতে যদি তথ্য নিয়ে তদন্তকারী কর্মকর্তা সব পত্রিকায় তুলে ধরেন, তাহলে ন্যায় বিচারের পথ প্রশস্ত হবে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে ভিক্টিমের পিতামাতা আছে এবং আমি আছি, আমাদেরকে করতে পারেন। আল্লাহ হাফেজ। প্রশ্ন হচ্ছে যে ওই যে গলায় দড়ি দিয়ে মরতে পারিস না, মনে আত্মহত্যা প্ররোচনা করে, এই তথ্যের উৎসটা এই তথ্যের উৎস বাড়ির মালিককে ওনাদের বলেছে, আগের রাতেও ঝগড়াঝাটি হয়েছে, এই কথাগুলো আগের রাতেই শোনা যায়। বাড়িতে ভাড়া থাকবে ওই বাড়ির মালিক, এই জন্য এজাহারে উনি ওইটা উল্লেখ করেছে, ওই কথাটা উল্লেখ আছে। যেহেতু সন্দেহ হয়েছে, এটা নিয়ে কি আমরা অভিযোগ বা পারিবারিক বসাবসি হয়েছে না, অন্তঃসত্ত্বার বিষয়টি এজাহারে উল্লেখ আছে। এজাহার করার পরে ওনারা এই উপস্থিত যে সকল পুরুষ মহিলা ছিল তাদের মুখে শুনেছে, বাড়ির মালিক প্রতিবেশীর মুখে শুনেছেন যে এই বিষয় নিয়ে ঝগড়া হতো। আর বন্ধু মহলে বিশেষ করে আমি যতটুকু জানি ওয়াহেদ, ডাক্তার রেজওয়ান, তাদের কাছেও নাকি মাহমুদ বলেছে যে প্রেগনেন্ট হওয়ার কথা না, এরকম কথা বলেছে। আর বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে, বিশেষ করে মৃত্যুর আগের 1-2 দিন ঝগড়াঝাটি হয়েছে যে বাচ্চাটা আমার না, তুমি বলো যে বাচ্চাটা কোথা থেকে আসে। এখন বাড়ির মালিক যিনি বা প্রতিবেশী, আপনারা তদন্ত করলে পেয়ে যাবেন, কারণ ওনাদের কাছে বলছে এখন আয়ও তদন্ত করলে চলে আসবে, অনেকের নামও চলে আসবে, ওরা হয়তো বলতেও পারবে কারোর আসা যাওয়া ছিল কিনা। এটা নাম আসেনি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে যে বাচ্চাটা আমার না, এই মর্মে বন্ধুদেরকেও বলেছে।
ওই যে ডাক্তার রেজন, হ্যাঁ বলেন আপনি। ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে সে কাজ করে আপনার মনোহর করি না। ওখানে ওখানে যে সচিব আছে বা অন্যান্য স্টাফ আছে তাদের সাথে বলেছে, তারা আমাদেরকে বলছে যে আপনারা অবশ্যই এটা নিয়ে কিন্তু একটু ওনারা বলছে যে ডিএনএ টেস্ট অবশ্যই করবে। আমরা আইনগতভাবে কোর্টের আসামিকে ঘোরাফেরা করছেন আপাতত, কি মনে আপনার? আপনি জানেন কিছু? একটা আটক হয়নি। আপনি কি জানেন তারা কি এলাকায় আছে না টাকা দিয়েছে? গ্রামের বাড়িটা লেখেননি, ওনাদের গ্রামের বাড়িটা একটা উত্তর দিক, আমার প্রশ্ন উত্তর পাইনি। অ্যাড্রেস দেওয়া আছে, মামলা অ্যাড্রেস দেওয়া নেই। আমার প্রশ্ন হচ্ছে যে বিয়ের পর থেকে মনে হয় সমস্যা মনে হয় বিয়ের পরের থেকেই আমরা হলো পারিবারিকভাবে আপনাদের অশান্তি হচ্ছে, সমস্যা হচ্ছে, এটা আপনারা পারিবারিকভাবে কোনো সময় নিউচালের ব্যবস্থা করেছেন কিনা? আর এই যে বিয়েটাকে আপনারা পারিবারিকভাবে দিয়েছিলেন না সে পছন্দের বিয়ে করেছিলেন? একটা আর একটা হচ্ছে যে সন্দেহভাজন, আপনাদের কারো সন্দেহ আছে কিনা যে যেহেতু আপনারা এখানে লিখেছেন বিশেষ সন্দেহভাজন করুন, এটার নামটা একটু যদি আপনারা বলেন। নামটা যেহেতু সন্দেহভাজন অনেক লোক থাকতে পারে, যদি দু একজনেরও নাম বলেন তাও জিনিসটা ক্লিয়ার হয়, তাহলে তার ধরতে সুবিধা হবে। নামটা সে আমাকে বলেনি, কিন্তু যখন যদি শুনছেন প্রথম যে ওর ওয়াইফ প্রেগনেন্ট, সেদিন খুবই অখুশি ছিল। মানে জানার পরে মানে অসন্তুষ্ট যে সে চাইনি তার একটা এখন এই টাইমে একটা বাচ্চা আসবে। আর ওর তো সবসময় অশান্তি থাকতো সংসারে, ওই একটা বাচ্চা নেই, ও মনে করতো যে আর আমাদের বাচ্চা হবে না কোনো সময়, আর নেবো না। মানে বিয়ের পর থেকে 5 বছর ধরে ও অশান্তি থাকতো, সবসময়তেই ও অশান্তি করতো এরকম সংসার, মারধর, ওকে ওকে করতো, ঝগড়াঝাঁটি এইসব। আমাদের তো যুক্ত না ওর পাশে, যার কারণে ওই ছেলে যতটুকু এসে বলতো ওইটাই আর কি আমরা জানতে পারতাম। ভাই আমার একটু একটা বিষয় জানা আছে, আপনি বলেছেন আমি একটু আমার পুনরায় সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যটা কি আছে? উদ্দেশ্য তো দুটো পয়েন্ট আমি ক্লিয়ার করছি এর আগেও। এজাহারে তো উনি বলেছেন, মানে ভিক্টিমের বাবা, যে আমার সন্তান আত্মহত্যা করেছে। উনি মামলাটা করার পরে আমাদের কাছে দরখাস্ত দিয়ে আইনে সহায়তা চেয়েছেন, এবং তারপরে আবার এসে বলছেন যে মোট দুইটি বিষয়। একটি হচ্ছে ওনার বৌমা অন্তঃসত্ত্বা, এটা ইউনিয়ন পরিষদের যে সচিব, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সেই সচিব ভিক্টিমের বাবা মাহমুদুর রহমান তার বাবাকে, আতাউর রহমানকে ওই সচিব বলেছে যে আপনার ছেলে আমাকে বহুবার বলেছে, আমার সাথে পার্সোনাল কথা হতো, যে আপনার বৌমার পেটের যে বাচ্চাটা তার না, এই নিয়ে তাদের মধ্যে গ্যাঞ্জাম চলছে। এটা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, এই যে মামলার যে বাদী আপনার ভিক্টিমের বাবা, উনি এটা বলেছে। এই তো 1 নম্বর বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে ওনারা আশঙ্কা করছেন যে যদি কোনো পরপুরুষের সাথে বিষয়টা রয়ে যায়, তার বৌমা ইতির সম্পর্ক থাকে, তাহলে শুধু সন্তানটাই তার ছেলের না, এটাই না, যে দেখা যাচ্ছে সেই পরপুরুষ, ওনারা আশঙ্কা করছেন সেই পরপুরুষ দেখা যাচ্ছে ইতির ভাই বা আত্মীয় স্বজনের সঙ্গে করে হয়তো কোনো নির্যাতন করে মারা গেছে, তারপরে ঝুলিয়ে রাখতে পারে। এই দুটো আশঙ্কা ওদের, যে কোনো পরপুরুষের সঙ্গে জড়িত থাকতে পারে, আত্মহত্যা না হয়ে বিষয়টি হত্যা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে প্রেগনেন্টের বিষয়টি, তার ছেলের ওরজাত সন্তান না হওয়ার সম্ভাবনা আছে, না হলে কেসটা অন্যদিকে মোড় নেবে। এখানে সম্পত্তি বা উত্তরাধিকারের অনেক বিষয় আছে, আর মূলত ন্যায় বিচারে বিঘ্নিত হবে। এই জন্য আপনাদের কাছে তুলে ধরা, কারণ এই দুটি বিষয় আপনার ওনার এজাহারে আসেনি। উনি শুনেছে, জেনেছেন। এখন এই সংবাদ সম্মেলনের পরে উনি এসপির কাছেও, আয়োর কাছেও উনি বলবেন যে এই জায়গা থেকে আমি শুনলাম যে অমুক, মানে সচিবও জানে যে আমার ছেলে এই তার ওয়াইফের প্রেগনেন্টটা মানতে চান। সচিবের কাজ শুনলে নাম আসতেও পারে, বা প্রতিবেশীর কাজ শুনলে আসতেও পারে। আপনাদের মাধ্যমে জিনিসটা তুলে ধরা, কারণ তা নাহলে আয়ও দেখা যাচ্ছে ইতিমধ্যে উনি যেটা বলেছেন, মামলা হওয়ার পরে প্রথম যে আয়ো জীবননগর থানার বা অফিসার ইনচার্জ জীবননগর, ওনারা আসলে কার্যত কোনো পদক্ষেপ নেন না।
পরে ওনার বলার প্রেক্ষিতে ডিবিতে চলে এসছে। এই দুটি বিষয় তুলে ধরা এই কারণে যাতে বিষয়টা জনসমক্ষে প্রকাশিত হয় এবং সত্য উদ্ঘাটন হলে ন্যায় বিচারটা উন্মোচিত হয়। এখানে একটা প্রশ্ন করেছিলেন উনি, প্রশ্নটার মনে হয় সম্পূর্ণ উত্তর দেওয়া হয়নি। আপনি যে প্রশ্নটা করলেন ওর সম্পূর্ণ উত্তর দেওয়া হয়নি। আসলে আমরা পারিবারিকভাবে বিয়ে দিয়েছিলাম, সেই আমাদেরকে জানাইছিল যে একটা মেয়ে আছে আপনারা দেখতে পারেন। তো দেখে আসার পরে আমরা পছন্দ করিনি, তাদের পরিবেশ বা অন্যান্য সব কিছু পছন্দ হয়নি এই বিয়েটা। এবং অন্য জায়গায় যখন মেয়ে দেখতে যায় তখনই সে অনীহা প্রকাশ করে যে ওই জায়গায় বিয়ে করবে। কি আপনার ছেলে? 7 মাস পরে আমরা ওই শেষে বাধ্য হয়ে ওই জায়গায় বিয়ে দিলাম। আমার বাড়িতে আসার পরের থেকেই অশান্তি শুরু হয়। 5টা বছর একভাবে। প্রথম দিকে তো করোনা বলে আমরা সাথে সাথে বাড়ি আনতে পারিনি, 7 মাস 6-7 মাস পরে আমরা তুললাম। তারপরের থেকে আমাদের বাড়িতে ওই রকম ইয়ে করার পরে আমার ছেলে বললো যে আব্বু যদি আমি বাসা নিই, তার খুব বাসা নেওয়ার শখ, যদি বাসা নেওয়া হয় সে সব ভালো হয়ে যাবে, আপনার সাথে যোগাযোগ করবে, আমার সাথে ভালো ব্যবহার করবে, সব কিছু করবে। কিন্তু বাসা নেওয়ার পরে ওখানে জীবননগর যাওয়ার পরেও ধরেন 2 বছর পর বাসা নিল, ওখানে যেও ওই প্রতিনিয়ত তাদের ওই সমস্যা। প্রথম একটা বাসায় ছিল, এই সমস্যার কারণে বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বাধ্য করলো যে এই বাড়ি আমি এরকম উৎপাত করলে আমি ভাড়া দেবো না। পরবর্তীতে যে বাসা বর্তমানে আছে উনিও, আমি ভিডিওতে দেখলাম যে উনিও বলেছেন যে হলো আমি 3বার নোটিশ দিয়েছি বাসা ছাড়ার জন্য, তবে ঈদের পর গত ঈদের পর এটা ছেড়ে দেবে এরকম একটা আশ্বাস দিয়েছে, আমরা চলে যাবো, অন্য জায়গায় চলে যাবো। প্রতিনিয়তই তাদের ঝগড়া গণ্ডগোল লেগেই থাকে। এবং সর্বশেষ যেটা হয়েছে এই ঘটনার আগের দিন যা হলো আর কি, যেটা বলেছেন আমাদের। আপনি বলেন আগের দিন কি ঝগড়াঝাটি হয়েছে? আগের দিন ঝগড়াঝাটি হয়েছে রাত 10টা-11টা পর্যন্ত প্রতিবেশীদের কাছে। তারপরে তো আমরা ওর মৃত্যুর পর আমরা কিন্তু কোনো খবরও পাইনি। আমাদের গ্রাম এলাকার একজন ফেসবুক দেখে সে ফোন করে আমাদের জানাচ্ছে যে এরকম আপনার ছেলের অসুস্থতার কথা শুনছেন। তবে তো অসুস্থ মানে কী হলো ডাইরেক্ট কিন্তু বলছে না। তখন আমরা অন্য সোর্স থেকে খবর নিতে গেলাম, নিয়ে নিট খবর জানতে পারলাম। তারপর যখন চুয়াডাঙ্গার থেকে যাব, প্রায় 1 ঘন্টা সময় লেগে আমরা তখন দেখি যে থানায় লাশ। ওখানে থানায় যেসব প্রসেসিং আছে সেগুলো করে পোস্টমর্টেম এগুলো করতে হবে। এর ভিতরেই ওরা সব পলাতক, কোথায় উদাও হয়ে গেছে। তারা আমাদের আজ পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। দাফনের দিন তাদের পরিবার থেকে বা তাদের কেউই আসেনি। এরকম একটা অবস্থার ভিতরে কোনো যোগাযোগ নেই তাদের সাথে। হ্যাঁ, বাচ্চাটা তার মার কাছেই আছে। মার কাছে বাচ্চাটার নাম কি? বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ আরফান।